taking absolute challenge. তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে। জাতীয় সংসদের পবিত্র ফ্লোর যেখানে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে সত্য এবং গঠনমূলক ভাষণ দেওয়ার কথা, ঠিক সেখানেই কি রচিত হলো দেশের ব্যাংকিং খাতের ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মিথ্যাচার। রাজনীতির অন্ধকার অলিন্দে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক হাড় হিম করার ষড়যন্ত্রের পদধ্বনি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভের সাথে একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, গত নির্বাচনের আগে ইসলামী ব্যাংকের আরডিএস বা পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে 11,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং এর পুরোটাই নাকি জামায়াতে ইসলামীর লোকজনের পকেটে গেছে স্রেফ ভোট কেনার জন্য। কিন্তু এই গগন বিদারী দাবির পেছনের আসল সত্যটা কি? কিছু করতে গিয়ে এবার ব্যাংকিং খাতের যে ভয়ঙ্কর এবং বিষধর সাপ বেরিয়ে আসছে, তা যে কোনো রাজনৈতিক থ্রিলারকেও হার মানাতে বাধ্য। ইসলামী ব্যাংকের 2021 থেকে 2025 সাল পর্যন্ত আরডিএস ইনভেস্টমেন্টের বার্ষিক প্রতিবেদন অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রীর এই গাল গল্প তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে যায়। ব্যাংকের নিজস্ব এবং অডিট করা রিপোর্ট বলছে 2025 সালে আরডিএস ইনভেস্টমেন্ট হয়েছে সবচেয়ে বেশি, যার পরিমাণ 8,000 কোটি টাকা। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অবলীলায় বলে দিলেন 11,000 কোটি টাকার কথা। এই জাহা মিথ্যা তথ্যের পেছনে আসল উদ্দেশ্য কি? আপনি যদি অন্যান্য বছরের সাথে তুলনা করেন তবে দেখবেন 2022-23 অর্থ বছরের তুলনায় সম্প্রতি প্রায় 500 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 1200 কোটি টাকা বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। মুদ্রাস্ফীতি, টাকার অবমূল্যায়ন এবং একটি সফল প্রকল্পের স্বাভাবিক সম্প্রসারণের কারণে রেগুলার ট্রেন্ড বা নিয়মিত ধারা থেকে মাত্র 500 থেকে 700 কোটি টাকা বেশি লোন হওয়া ব্যাংকিং খাতে অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সুকৌশলে এই স্বাভাবিক প্রক্রিয়াটিকে ভোট কেনার জন্য ফেরত না দেওয়ার শর্তে লোন হিসেবে রংচং মেখে জাতির সামনে উপস্থাপন করেছেন। পুরো হিসেবের সবচেয়ে ইন্টারেস্টিং এবং চমকপ্রদ দিকটি লুকিয়ে আছে ঋণের বকেয়া বা আউটস্ট্যান্ডিং ইনভেস্টমেন্টের হিসাবের ভেতরে। এই বিষয়টি একটু সহজ করে একেবারে জলবৎ তরলং করে একটি উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। ধরুন, আপনি একটি মুদি দোকান চালান এবং এলাকার মানুষদের বাকিতে পণ্য দেন। আপনি গত বছর 10,000 টাকার পণ্য বাকিতে দিয়েছিলেন। দিন শেষে দেখলেন আপনার 2,000 টাকা বকেয়া বা বাজারে আটকে আছে। এই বছর আপনি ব্যবসা বড় করলেন, 15,000 টাকার পণ্য বাকিতে দিলেন, কিন্তু বছর শেষে দেখলেন আপনার বকেয়া আটকে আছে মাত্র 100 টাকা। তার মানে কি দাঁড়ালো? আপনি ঋণ বা বাকি বেশি দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার আদায়ের হার বা রিকভারি গত বছরের চেয়ে জাদুকরীভাবে ভালো হয়েছে। মানুষ আপনার টাকা মেরে দেয়নি, বরং সময় মতো ফেরত দিয়েছে। ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ক্ষেত্রে ঠিক এই জাদুকরী ঘটনাটাই ঘটেছে। 1995 সালে শুরু হওয়া এই শরিয়াভিত্তিক ক্ষুদ্র ঋণ কর্মসূচির মূল লক্ষ্যই হল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে জামানতবিহীন বিনিয়োগ প্রদান করা। ব্যাংকের খাতায় ঋণ বিতরণ 8,000 কোটি টাকা বাড়লেও চলমান বকেয়া বেড়েছে মাত্র 77 কোটি টাকা। এটি ইসলামী ব্যাংকের আরডিএস ইনভেস্টমেন্টের ইতিহাসে সর্বনিম্ন এবং একটি অভাবনীয় চমৎকার ঘটনা। ব্যাংকের মূল কাজই হলো ঋণ দেওয়া এবং টাকাটা তুলে নিয়ে আসা। তো যেখানে 2021-22 অর্থ বছরে চলমান বকেয়া ছিল 1,005 কোটি টাকা, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 2024-25 সালে এসে তা কমে দাঁড়ায় মাত্র 77 কোটিতে। চিন্তা করা যায়, বিশেষ করে 2024 সালের আগস্টের পর থেকে অবিশ্বাস্য দ্রুতগতিতে আরডিএস খাতে বকেয়া কমেছে। এর সোজা এবং নিরেট অর্থ হলো এই 1.5 বছরে যত টাকা ঋণ দেওয়া হয়েছে তার বেশিরভাগই অত্যন্ত সফলভাবে ব্যাংকের ভল্টে ফেরত এসেছে। কেউ টাকা নিয়ে মেরে দেয়নি। পুরো সমীকরণটি মেলালে রাজনীতির যে ভয়ঙ্কর ব্লুপ্রিন্টটি বেরিয়ে আসে তা অত্যন্ত পরিষ্কার। সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ যা বলেছেন তার সমস্ত কিছুই হচ্ছে তার নিজের বানানো এক ডার্ক থ্রিলারের চিত্রনাট্য। ইসলামী ব্যাংকে এস আলমের কাছে তুলে দেওয়ার বাহানা হিসেবেই তিনি আরডিএস ইনভেস্টমেন্টের অধীনে জামায়াতের ভোট কেনার এই গাল গল্প ফেলেছেন। শিলং থেকে ফিরেই সালাউদ্দিন আহমেদ এস আলমের বিলাসবহুল গাড়ি ব্যবহার করে দেশ জুড়ে চরম সমালোচিত হয়েছিলেন। বিএনপি থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। আর আজ সেই সমালোচনার জবাব তিনি দিচ্ছেন এস আলমের হাতে দেশের সবচেয়ে বড় ব্যাংকটা আবার তুলে দিয়ে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার তাও ডিজিএফআইকে লাগতো ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দিতে, কিন্তু সালাউদ্দিন আহমেদদের তাও লাগছে না। জাস্ট জামাতকে জড়িয়ে সংসদে দাঁড়িয়ে কয়েকটা কাঁচা মিথ্যা কথা বললেই তার কাজ
হাসিল হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপি এত বেপরোয়া, এত শক্তিশালী এবং ফ্যাসিস্ট আচরণ করার সাহস পাচ্ছে কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক দুর্বলতার মধ্যে। বিএনপি খুব ভালো করেই জানে যে তারা মাঠে যতই জুলুম করুক, দখলবাজি করুক কিংবা ব্যাংকের পর ব্যাংক দখল করুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জোরালো বা ধ্বংসাত্মক সরকার বিরোধী আন্দোলনে যাবে না। কারণ তাদের মনে একটাই ভয়, একটাই দুঃস্বপ্ন। তারা যদি রাজপথে চরম বিশৃঙ্খলা তৈরি করে বিএনপিকে গদি থেকে টেনে নামায়, তবে সেই সুযোগে আওয়ামী লীগ আবার মাঠে ফেরত আসবে। আর আওয়ামী লীগ ফিরে আসা মানেই জামাত এনসিপির জন্য আক্ষরিক অর্থেই মৃত্যু পরোয়ানা। বিএনপি বিরোধী শিবিরের এই চরম দুর্বল পয়েন্টটিকে অত্যন্ত সুকৌশলে কাজে লাগাচ্ছে। বিএনপি জানে দুনিয়া উল্টে পাল্টে গেলেও জামাত আওয়ামী লীগকে ফেরত আনতে যাবে না। ফলে বিরোধী দলের বিশাল মাঠের শক্তি থাকার পরও বিএনপি আজ একটি প্রচণ্ড শক্তিশালী এবং ধরাছোঁয়ার বাইরের সরকারে পরিণত হয়েছে। অন্যদিকে পরিস্থিতি যদি উল্টো হতো এবং জামাত ক্ষমতায় থাকতো, তবে তাদের সারাক্ষণ এই আতঙ্কে থাকতে হতো যে বিএনপি যে কোনো মুহূর্তে ক্ষমতার লোভে জামাতকে ঠেকাতে আওয়ামী লীগকে ফেরত আনবে। এই আতঙ্কেই জামাত নতজানু থাকতো, রাষ্ট্রযন্ত্র প্রপারলি ফাংশন করতে পারত না। জামাতের জন্য এটি এখন শাখের করাতের মতো এক উভয় সংকট। সবশেষে একটি চরম সত্য কথা বলা প্রয়োজন। জামায়াতে ইসলামী সম্পূর্ণ শূন্য থেকে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, যার নাম ইসলামী ব্যাংক। হ্যাঁ, লোক নিয়োগের ক্ষেত্রে হয়তো তারা নিজেদের দলীয় লোককে প্রাধান্য দিয়েছিল, কিন্তু সেই মানুষগুলো তাদের সততা, মেধা এবং ঘাম দিয়ে ব্যাংকটিকে দেশের সবচেয়ে বড় এবং আস্থার ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। দেশি বিদেশি মানুষের এবং রেমিটেন্স যোদ্ধাদের এত অটুট বিশ্বাস তারা অর্জন করেছে যে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে আজ তাদের ধারের কাছেও অন্য কোনো ব্যাংক নেই। আর এজন্যই হয়তো অন্যান্য ব্যাংক মালিকরা চাচ্ছে ইসলামী ব্যাংক চিরতরে বন্ধ হয়ে যাক। তাহলে খুনি হাসিনার মতো অন্যের সাজানো বাগান, অন্যের তিল তিল করে গড়া ব্যাংক নিয়ে টানাটানি করার এই জঘন্য মানেটা কি? বর্তমান ক্ষমতাসীনদের যদি সত্যি নিজেদের লোকদের কর্মসংস্থান করার এতই ইচ্ছা থাকে এবং দলের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করার এতই শখ থাকে, তবে অন্যের ব্যাংকে ডাকাতি না করে নিজেরা একটা ব্যাংক খুলুন। সেই ব্যাংকের নাম দিন জাতীয়তাবাদী ইসলামী ব্যাংক। সেখানে নিয়োগ দিন আপনাদের সেই সব লাখ লাখ অনলাইন যোদ্ধাদের, যারা সারাদিন এতই কর্মঠ যে তারা জামাত শিবিরকে নিয়ে কোনো স্ক্যান্ডাল বা নিউজ শেয়ার দিতে এক সেকেন্ডও মিস করে না। সেই ব্যাংকের মালিক আপনারা আবিদুল ইসলাম খান কিংবা তানভীর বাড়ি হামিম অথবা রবিউল ইসলাম নয়নদের বানিয়ে দিন। ম্যানেজার হিসেবে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতানেত্রীদের সেখানে নিয়োগ দিন। তো আপনাদের এই বিশাল এবং নিবেদিত প্রাণ কর্মীদের শ্রম যথাযথভাবে কাজে লাগিয়ে জাতীয়তাবাদী ইসলামী ব্যাংককে দেশ বিদেশে উন্নত মমশিরে প্রতিষ্ঠা করে দেখান। অযথাই পতিত স্বৈরাচারী হাসিনার মতো অন্যের প্রতিষ্ঠান, অন্যের ঘামের ফসল নিয়ে টানাটানি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। ব্যাংক দখল আর মিথ্যাচারের এই রাজনীতি হয়তো সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু দিন শেষে তা পুরো রাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। থ্যাংক ইউ।